judgment, and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারের। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় পণ্য বিক্রয় সংক্রান্ত আইন ও রীতি। এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন লিটন চন্দ্র বিশ্বাস, প্রভাষক, আইন বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্নে আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে পণ্য বিক্রয় আইনটা কি এবং এর উদ্দেশ্যটা কি, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। শুভ অপরাহ্ন সবাইকে। পণ্য বিক্রয় আইন একটি আইন যেটি পাশ হয়েছিল 1930 সালে। এটা মূলত পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কিছু রীতিনীতি আছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। আমরা পণ্য ক্রয় বিক্রয় করতে গিয়ে পণ্য ক্রেতা বিক্রেতা তাদেরকে একটি নির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হতে হয়। সেই চুক্তি কিভাবে তারা গড়ে তুলবে, সেই চুক্তির জন্য প্রয়োজনীয় কি কি উপাদান দরকার পড়বে, সেই চুক্তির যদি কোনো রকম অসঙ্গতি দেখা দেয়, সেই চুক্তি যদি কোনো পক্ষ ভাঙে, সেই চুক্তি অনুযায়ী যদি কোনো পক্ষ কাজ না করে, সেই ক্ষেত্রে যে পক্ষ ক্ষতিগ্রস্ত হবে তাদের যে প্রতিকার, এই সংক্রান্ত আইনটি হচ্ছে আমাদের এই পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত আইন। আচ্ছা, তো আমাদের দেশে এখন প্রচলিত পণ্য ক্রয় বিক্রয় আইন কোন সালেটা প্রচলিত রয়েছে? এখন আমাদের দেশে যে আইনটি চলছে এটি মূলত 1930 সালের পণ্য বিক্রয় সংক্রান্ত আইন। এর সাথে সাথেও আমরা যেটা দেখি, এই আইনের সাথে যে ব্যবসায়ের সাথে সম্পর্কিত যে রীতিনীতিগুলো সেগুলো অনেক সময় আইন হিসেবে কাজ করে। আচ্ছা, যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা অনেক দিন যাবতই দেখে আসছি যে আমাদের দেশে এখন যদি আমরা শপিং মলে গিয়ে কোনো মার্কেটিং করতে চাই তখন পণ্যের সাথে সাথে আমরা পণ্যের একটা ব্যাগও পেয়ে যাই। তো এটা আমাদের দেশে অনেকটা রীতি হয়ে গেছে যে একটা ব্যাগ দিয়ে দেওয়া। কিছুদিন আগে আমি কলকাতা থেকে আসলাম, সেখানে আবার যেটা দেখলাম ইদানিং নতুন একটা রীতি শুরু হয়েছে, তারা শপিং মলে মার্কেটিং করলে ওরা ব্যাগটা দেয় না, ফ্রিতে দেয় না, এটার জন্য আলাদা একটা চার্জ নেয়। এটা আবার নতুন করে ওদের একটা রীতিনীতি হয়ে গেছে ব্যবসায়িক ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এরকমটা। তো এটা অ্যাকচুয়ালি আপনি বলছেন তাহলে 1930s এর একটা ল আমাদের দেশে এখনো আপনার প্রচলিত আছে। তো 1930s এর আইন, এটা পরবর্তীতে কোনো কি অ্যামেন্ডমেন্ট হয়েছে বা কোনো নতুন আইনের কোনো খসড়া তৈরি হয়েছে বা এরকম কি কোনো কিছু প্রচলিত আছে কিনা এই মুহূর্তে? দুর্ভাগ্যবশত আমাদের দেশে এটার কোনো নতুন কোনো খসড়া তৈরি হয়নি বা নতুন ভাবে কোনো কিছু সংযোজন বিয়োজন এই আইনে করা হয়নি সেভাবে। যদিও এটার সাথে সংশ্লিষ্ট যে এই একই আইনের সাথে অন্যান্য দেশে যে আইনগুলো তৈরি হয়েছিল তাদের আমরা যথেষ্ট পরিমাণ পরিবর্তন পরিমার্জন সংশোধন দেখে আসছি। যেমনটা ইংল্যান্ডের ক্ষেত্রে বলা যায়, ইংল্যান্ড এখন 1979 সালে একটি নতুন করে সংশোধনী এনেছে এবং গত বছর 30 সেপ্টেম্বর যেটা দেখলাম, ওরা এই ভোক্তা সংরক্ষণ সংক্রান্ত যে নীতিগুলো ছিল আমাদের এই পণ্য বিক্রয় আইনে সেগুলোকে সরিয়ে ভোক্তা অধিকার আইনে নিয়ে গেছে। আচ্ছা, যেটা আবার ভোক্তা অধিকার আইন আমরা যদি আমাদের বিষয় নেই ওটা আবার আমাদের দেশে প্রচলিত রয়েছে টু আ সার্টেন এক্সটেন্ট। তো আমরা প্রায় দেখে থাকি যে কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পক্ষগণ চুক্তি আইন বা সম্পত্তি হস্তান্তর আইনের শরণাপন্ন হন। তো এক্ষেত্রে পণ্য বিক্রয়ের আইনটির কি ভূমিকা রয়েছে এবং এটার প্রয়োজনীয়তাটা আসলে কতটুকু যদি একটু বলতেন। এই প্রশ্নের উত্তরটি আমি দুটো ভাগে দিতে পারি। প্রথম ভাগ হচ্ছে যে আমাদের দেশে চুক্তি আইন যেটা 1872 সালে তৈরি হয়েছিল এটা আছে, আবার আমাদের সম্পত্তি হস্তান্তর আইন 1881 সালের যে আইনটি এটিও আছে। তারপরেও আমাদের কেন নতুন করে আবার আরেকটা আইন যেটা 1930 সালে হলো এটার প্রয়োজন পড়ছে, এটার উত্তর যদি আমি দুভাগের দেই। প্রথমে যদি আসে আমি কেন আমাদের চুক্তি আইন 1872 পরেও কেন আমরা এই পণ্য বিক্রয় আইন 1930 আনছি, এটার জন্য আমাকে একটু
এই আইনের যে প্রেক্ষাপট, এই আইনের যে উৎস, সেখানে একটু যেতে হবে। আর এই জন্য আমাকে যেটা করতে হবে, একটু মধ্যযুগ বা তার আগে চলে যেতে হবে। একটু সময় নিয়ে যাচ্ছি। ব্যবসা বাণিজ্যের প্রসার কিন্তু শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, যেটা আমরা হয়তো চিন্তাও করতে পারি না। আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই ব্যবসা বাণিজ্য চলতো, এবং সেই ব্যবসা বাণিজ্যগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট রাষ্ট্রের গণ্ডিতে কখনোই আবদ্ধ ছিল না, সেটা এক মহাদেশ থেকে আরেক মহাদেশেও চলে গিয়েছিল। ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে, এই যে দূর বাণিজ্য করতে গিয়ে যেটা বুঝলেন যে তাদের একটা নির্দিষ্ট কিছু আইন কানুন থাকা দরকার। তারা যখন আমাদের প্রচলিত কোর্টের দ্বারস্থ হলেন, তখন কিছুটা হতাশী হয়ে গেলেন বলা চলে। কেননা কারণ আমাদের প্রচলিত আইন সবসময় জটিল ছিল, আইনগুলোতে প্রচুর পরিমাণে সেকশনের বেড়াজাল ছিল বা ধারার বেড়াজাল ছিল, এবং এই প্রচলিত কোর্ট স্ট্রাকচারে কোনো একটা সমস্যার যথাযথ সমাধান করতে দেখা যেত যে প্রায় অনেক সময় লেগে যেত। আমাদের দেশের একটা কেস যদি আমি এখানে উদাহরণ হিসেবে আনি, যে আলিম কোম্পানি লিমিটেড বনাম আরাগ কোম্পানি, এটা শুরু হয়েছিল 1955 সালে, শেষ হতে হতে সময় লেগেছিল 1975 সাল পর্যন্ত, 20 বছর পর্যন্ত। ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক থেকে ধার নিয়ে, ব্যাংক থেকে লোন নিয়ে। তাদের লোনের পরিমাণ পরিশোধ করতে হয়, লোন পরিশোধ করতে হয়, লোনের ইন্টারেস্ট দিন দিন বাড়তেই থাকে। তারা যেটা চিন্তা করলেন যে এইভাবে আসলে চলে না, এই জন্য নিজেরা কিছু রীতিনীতি ঠিক করেছিলেন যাতে করে তাদের সমস্যা তারা খুব সহজেই সমাধান করতে পারেন, এবং নিজেরা কিছু চর্চা গড়ে তুলেছিলেন শুধুমাত্র তাদের নিজস্ব সমস্যা সমাধানের জন্য। পরবর্তীতে অষ্টাদশ শতাব্দীতে এসে ইংল্যান্ডের একজন বিচারক লর্ড ম্যানসফিল্ড মেনে নেন যে ব্যবসায়ীরা যে নিয়মে ব্যবসা করছে, তারা যেহেতু ঠিক মতো করতে পারছে, আমাদের মেনে নিতে কোনো সমস্যা নেই। তখনকার মতো প্রথমবারের মতো আমাদের এই ব্যবসায়ীদের বা বণিকদের যে নির্দিষ্ট রীতিনীতি, এগুলোকে আইনের মর্যাদা দেয়া হয়, এবং পরবর্তীতে সেগুলোকে কোড আকারে প্রকাশ করার পর যেটা নাম দেওয়া হয় সেল অফ গুডস অ্যাক্ট 1930, যেটাকে আমরা বাংলায় বলি পণ্য বিক্রয় আইন 1930। তো এখানে পার্থক্যটা আমরা সহজে ধরতে পারছি যে জেনারেল কন্ট্রাক্টের ক্ষেত্রে, সচরাচর নর্মাল কন্ট্রাক্টের ক্ষেত্রে যেটা হয় যে ব্যবসায়ীরা চান না ওই আমাদের যে প্রচলিত কন্ট্রাক্ট অ্যাক্ট বা চুক্তি আইন 1872 সালের আছে, এটার মধ্যে যেতে চান না, কারণ এখানে অনেক ধরনের জটিলতা কাজ করে। এই জন্য তারা সচরাচর এই সেল অফ গুডস অ্যাক্টের মাধ্যমে বা পণ্য বিক্রয় চুক্তি 1930-এর মাধ্যমে ব্যবসা করে থাকেন। এই জন্য তাদের এই অ্যাক্টের প্রয়োজন পড়লো। আর একটা জিনিস যেটা আপনি বললেন যে আমাদের সম্পত্তি হস্তান্তর আইন কেন থাকার পরেও কেন আমরা এই আইনটি আছি, আমরা একটা জিনিস লক্ষ্য করব, সম্পত্তি হস্তান্তর আইন মূলত আমাদের স্থাবর সম্পত্তি হস্তান্তরের প্রসঙ্গে জড়িত। আর গুডস বা পণ্য যেগুলোকে বলি, এগুলো অস্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি আমরা বলতে এখানে বোঝাচ্ছি যে কোনো ধরনের পণ্য, এটার সাথে আমাদের পণ্য বিক্রয় চুক্তি যোগ করেছে ইলেকট্রিসিটিও হতে পারে, গ্যাসও হতে পারে, অথবা অন্য কিছু যেগুলোকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করি, স্থাবর সম্পত্তি না। বুঝতে পারছি, রাইট। তা আপনি বলছেন যে পণ্য বিক্রয় আইন অনুসারে অপেক্ষাকৃত সহজে ও কম আইনি জটিলতার মধ্যে এই যে আপনি বলছেন যে এই বিক্রয় চুক্তি আইনটা সম্পন্ন হয়, তো এই ব্যাপারটি যদি আরেকটু খুলে বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমরা যারা চুক্তি আইন সম্পর্কে অবগত আছি, চুক্তি আইনের ধারাগুলো বলছে যে কোনো একটা চুক্তি সম্পাদন হতে হলে কিছু নির্দিষ্ট আনুষ্ঠানিকতা, নির্দিষ্ট নিয়ম কানুন অবশ্যই সম্পন্ন করতে হবে। অপরদিকে আমরা বলছিলাম যে আমাদের এই যে পণ্য বিক্রয় আইন 1930 অনেকটা আনুষ্ঠানিকতাহীন এবং জটিলতাহীন, কারণ আমরা যেটা দেখি আমাদের পণ্য বিক্রয় আইনে এখানে নির্দিষ্ট কোনো ধারা নাই বা নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিকতা নাই যে এই জিনিসগুলো আপনাকে মানতে হবে বা এই জিনিসগুলো না মানলেও চলবে। যেমন এই আইনটির ধারা 5 যেটা বলছে যে আপনাকে কি কি করতে হবে, যদি একটা
বৈধ একটা চুক্তি আমরা করতে চাই পণ্য বিক্রির জন্য। এখানে বলছে যে তেমন কিছু দরকার নেই, এক পক্ষ অফার করছে আরেক পক্ষ অ্যাকসেপ্ট করছে, আমাদের কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন এটার সাথে সাথে আরো যেটা বলছে, এটা মৌখিকভাবেও হতে পারে, এটা লিখিতভাবেও হতে পারে। আপনি ইচ্ছা করলে কিছু অংশ মৌখিক করতে পারেন, আবার কিছু অংশ লিখিত করতে পারেন। এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই। আচ্ছা, যে ব্যবসায়ীরা অবগত, ওরালও হতে পারে আবার রিটেনও হতে পারে, ওরালও হতে পারে রিটেনও হতে পারে। আচ্ছা, ব্যবসায়ীরা সন্তুষ্ট যে একটা গ্রহণযোগ্য চুক্তি হয়ে গেছে, আমাদের বিচার ব্যবস্থা বলছে, আমাদের আইনি কাঠামো বলছে ঠিক আছে হতে দেয়া হোক তাদের মতো করে। রাইট। সো এটা আসলে এট দি এন্ড অফ দ্য ডে তো আসলে এটা ব্যবসায়িক প্রসিজারটাকে আরেকটু ইজিয়ার করার জন্যই আসলে এটাই তো মেইন উদ্দেশ্য, অনেকটা ইজিয়ার করেছে, অনেকটা সহজতর করেছে। রাইট, এবং যেটা যত দ্রুত হবে, কারণ ব্যবসায়িক পারপাসটা তো সার্ভড হতে হবে। যেটা আমি বলছিলাম প্রথমে যে একটা আইনের কথা বলছি, একটা কেসের কথা বলছিলাম যেখানে একটা কেস সম্পন্ন হতে 20 বছর লেগে গিয়েছিল, যদিও সেখানে যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল আমাদের এই পণ্য বিক্রয় আইনের ধারাগুলো ব্যবহার করার, কিন্তু সেই আইনে করা হয়নি, হয়তো অবজ্ঞতার কারণে, অজ্ঞতার কারণে বা অন্য কোনো কারণে। বাট এই ধারাতে, এই কেসেই যদি আমরা পণ্য আইনের ধারাগুলো ব্যবহার করতে পারতাম, পণ্য বিক্রয় চুক্তি আইনের ধারাগুলো ব্যবহার করতে পারতাম, আমরা অনেকটা সহজে আইনটি সমাধান করতে পারতাম। এই ব্যাপারে বর্তমান সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা একটি কেসের নাম আমি বলতে পারি, সেটা হচ্ছে হংকং ফিশ শিপিং কোম্পানি লিমিটেড ভার্সেস কাওয়াসাকি কিসান কাইসা। এই কেসটা সিদ্ধান্ত হয়েছিল ইংল্যান্ড কোর্টে, ইংল্যান্ডের একটা কোর্টে, যদিও কোনো পক্ষই ইংল্যান্ডের ছিল না। তারপরেও তারা ইংল্যান্ডে গিয়েছিলেন এই জন্যই, কারণ তারা জানেন, হংকং এর পক্ষ জানেন, জাপানের পক্ষ জানেন যে ইংল্যান্ডে গেলে সমস্যার সমাধান খুব দ্রুত এবং বাস্তবসম্মতভাবে পাওয়া যায়। ওই জটিল একটা কেসও, যেটা শুরু হয়েছিল 1958 সালে, শেষ হয়ে গিয়েছিল 1962 সালে। মাত্র 4 বছর সময় লেগেছিল। রাইট। নিঃসন্দেহে বলা যায় যে পণ্য বিক্রয় চুক্তি, পণ্য বিক্রয় আইন যেটা আছে 1930 সালের, এটা আমাদের ব্যবসায়ীগণদের অনেক সময় বাঁচানোর জন্য ক্রেডিটেড হতে পারে। অবশ্যই। রাইট। তো আপনি যেটা বলছেন যে পণ্য বিক্রয় আইনের বিধান বলে মানে অপেক্ষাকৃত সহজ ও কম আনুষ্ঠানিকতার মাধ্যমে মানে ব্যবসায়ীগণ একটা ডিল বা ক্রয় বিক্রয় সম্পন্ন করতে পারে। তো যারা ধরেন সাধারণ ভোক্তা, তারা কি এই আইনের বিশেষ সুবিধা ভোগ করতে পারে কিনা? আমরা আবার প্রশ্নে ফেরত আসছি, আমাদের একটা ফোন রয়েছে। হ্যালো। ওয়ালাইকুম সালাম। আমি নজরুল খলিফা নড়িয়া শরীফপুর থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্ন যে কলার মধ্যে এই ফর্মুলা মিশায়, কলা এক রাত্রে একটা দিন থাকে নষ্ট হয়ে যায়, আবার মাছের মধ্যে ফর্মুলা দেয়, মাছ থাকে না। কিন্তু এই বিক্রি আইনে আপনাদের এই বিষয়ে কি হয় এটা একটু জানতে চাই। মানে এটার জন্য কি আইনি শাস্তি রয়েছে সেটা আপনি জানতে চাচ্ছেন, তাই তো? এদের খাবারের মধ্যে, আমের মধ্যে ভেজাল, মাছের মধ্যে, কলার মধ্যে একটা রাত্রে থাকলে মাছ নষ্ট হয়ে যায় বা শক্ত হয়ে যায়, মানুষ খাইতে পারে না, মানুষ অসুস্থ হয়। কিন্তু এই বিষয়ে আইনে তাদের কি সাজা এটা একটু জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদিও এই বিষয়টি আমাদের এই আইনের সাথে সরাসরি সম্পর্কযুক্ত না, এই আইনটি, উনি যে সমস্যাটির কথা বলেছেন, এটার সমাধান মূলত আমাদের পাওয়া যাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 সালের যে আইনটি, এই আইনে। এই আইনের কি সমাধান উনি পেতে পারেন, সেক্ষেত্রে আসলে আমাদের মূল যে আলোচনার বিষয় সেটা থেকে অনেক দূরে চলে যেতে হবে, যার কারণে মনে হয় উনি যদি যথাযথ। তবে আমরা যেটা দেখে থাকি যে আপনার ভোক্তা অধিকার আইন 2009 যেটা, সেটাতে কিন্তু আপনার এখানে ইমপ্রিজনমেন্টেরও ব্যবস্থা রয়েছে, আবার এদিকে আপনার ফাইন্যান্সিয়াল কম্পেনসেশনও রয়েছে। তো এখানে আপনার জেল জরিমানাও হতে পারে, আবার এখানে আপনার ফাইন্যান্সিয়াল কম্পেনসেশন বা মানে আর্থিক কম্পেনসেশনও তাকে দিতে হতে পারে। কিন্তু এটা আসলে ডিপেন্ড করবে ওইটা মানে ম্যাটারটা সিরিয়াসনেসটা কতটুকু। তো অবশ্যই উনি যেটা বললেন যে আমের মধ্যে যে আপনার ফরমালিন দিচ্ছে বা বিভিন্ন ফ্রুটস এর মধ্যে বিভিন্ন মাছের খাদ্য সামগ্রীতে যেটাতে আপনার মানে ফরমালিন দিচ্ছে, তো সেটাতে অবশ্যই ম্যাজিস্ট্রেট দেখে এটা সেই অনুযায়ী এই সাজাটাকে আপনার ধার্য করে থাকে। এটা একটা নির্দিষ্ট সাজা আছে, 2 থেকে 3 বছর পর্যন্ত একটা সাজার কথা বলা হচ্ছে, আর ওদিকে জরিমানার ক্ষেত্রে বলা হচ্ছে 2 থেকে 3 লাখ টাকার মতো করে। এটা নির্ভর করবে যে আপনি যেটা বললেন যে মাত্রার উপর, সে আগেও একই ধরনের অপরাধ করেছে কিনা।
তবে এটা সম্পূর্ণই আসলে আমাদের পণ্য বিক্রয় আইনের বাইরের একটা বিষয়, যেটা মূলত আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর যেটা আছে সেটা আলোচনা করে এই বিষয় নিয়ে আর কি। রাইট। তো আমরা আশা করি আমরা আনসারটা ওনাকে দিতে পেরেছি। এবং যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি বলছেন যে পণ্য বিক্রয় আইনের মাধ্যমে আমরা খুব সহজে একটা ডিল নিঃসন্দেহ করতে পারি। তো এই আইনের ক্ষেত্রে মানে আমাদের সাধারণ যারা ভোক্তা রয়েছেন তারা এই আইনের আশ্রয় কতটুকু নিতে পারে? ধরেন কেউ একজন সাধারণ মানুষ যদি একটা মোবাইল ফোন কিনে, সে মোবাইল ফোন কিনে সে ঠকলো, সে কোনো কারণে সেটা কাজ করছে না বা কোনো রকমের একটা কমপ্লিকেশন দেখা দিল, সেই ক্ষেত্রে কি হতে পারে? আমরা যদি আমাদের আইনটি দেখি, আইনে যেটা দেখবো যে আমাদের সাধারণ ভোক্তাদেরকে অবশ্যই নিরুৎসাহিত করছে না যে আপনি এই আইনের আন্ডারে বা এই আইনের অধীনে প্রতিকার পেতে পারেন, এটা কোথাও বাধা এখানে দেয়া নেই। আমরা নিঃসন্দেহে এই আইনের মাধ্যমে প্রতিকার পেতে পারি। তবে আমি যেটা দেখি যে এখানে একটি বাস্তবিক প্রতিবন্ধকতা আছে। বাস্তবিক প্রতিবন্ধকতা এই অর্থে আমি বলবো, কারণ আমরা যখন দেখব যে এই আইনটি মূলত করা হয়েছিল ব্যবসায়ীদের ব্যবসা সংক্রান্ত যে সমস্যা সেগুলো সমাধান করার জন্য, এখন তাদের কথা মাথায় রেখে আইনটি যখন করা হয়েছিল তখন একটা যুক্তিতেই গিয়েছিলেন আমাদের আদালত যে ব্যবসায়ীরা তারা নিজেদের ব্যবসা সম্পর্কে খুব ভালো বোঝেন, কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে এটা ব্যবসায়ীরা খুব ভালো বোঝেন, সেহেতু আইনের খুব বেশি দরকার নেই এখানে কিছু করার। আচ্ছা, কাউকে আলাদা ধরনের কোনো ধরনের প্রোটেকশন দেওয়ার কোনো দরকার এখানে নাই। কিন্তু সমস্যা যেটা হয়ে যায় এখানে, যদি আমরা সাধারণ ভোক্তা হিসেবে এই আইনের প্রতিকার পেতে চাই, এই আইনের মাধ্যমে আমরা মনে হয় যে প্রতিকার সহজে না পেয়ে আরো জটিল কোনো সমস্যাই সৃষ্টি করতে পারি। কেননা তখন আদালত অবশ্যই আমাকে একজন ভোক্তাকে একজন ব্যবসায়ীর পাল্লায় মাপবেন, যেখানে আমরা জানি যে ভোক্তা সবসময় ব্যবসায়ীগণের চেয়ে অনেক বেশি দুর্বল। অবশ্যই একটা দিক। আরেকটা দিক অর্থনৈতিক দিক, যেটা আমরা যখন ব্যবসায় সংক্রান্ত মোকদ্দমাগুলো দেখি সেখানে যেটা 2015 সালে একটা কেসের সিদ্ধান্ত হলো সুপ্রিম কোর্ট থেকে, মাননীয় সুপ্রিম কোর্ট থেকে, যে সেখানে তায়েদাদ ছিল মামলার 35 কোটি টাকা। আচ্ছা, মানে মামলাটা হয়েছিল 35 কোটি টাকার একটা পণ্য নিয়ে। সেখানে যদি আমরা আমাদের ভোক্তাদের কথা চিন্তা করি, তাদের একটা মোবাইল ফোনের সমস্যা, সর্বোচ্চ মোবাইল ফোনটির দাম হতে পারে 80,000 টাকা। তো এই মোবাইল ফোন নিয়ে সে যদি আমাদের সুপ্রিম কোর্টে মামলা করতে যায়, একজন লয়ারকে হয়তো তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা দিতে হবে। তো এই জন্য ভোক্তাদের জন্য যদিও এখানে কোনো বাধা নিষেধ নাই মামলা করার ক্ষেত্রে এই আইনের আন্ডারে, তারপরে আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি এটা কখনোই ভিজিবল হচ্ছে না এবং স্ট্যান্ডার্ডটা pretty হাই হয়ে যাচ্ছে, যেটা মিট আপ করা ডিফিকাল্ট হতে পারে। এই জন্য তাদের জন্য যেহেতু স্পেসিফিক একটা আইনই আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সেখানে যাওয়াটাই মনে হয় ভালো। রাইট। তো তার মানে ভোক্তা অধিকার আইন নিয়ে আবার সেখানে চলে আসছে। রাইট। তো পণ্য ক্রেতা বিক্রেতা যদি মানে কোনো একটা ডিলের সময় যদি এমন হয় যে অপরপক্ষ দ্বারা চুক্তি ভঙ্গের কারণে এক অপর পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে পণ্য বিক্রয় চুক্তি আইনের বিধান বলে কি কি প্রতিকার রয়েছে? প্রতিকারের বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে যে চুক্তির কোন মাত্রার ভায়োলেশন হয়েছে, কেমন ধরনের অংশে এখানে আমরা ডিফেক্ট দেখতে পাচ্ছি। এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে যেটা আমাদের অ্যাক্ট বলছে, আমাদের পণ্য বিক্রয় আইন বলছে যে একটা কন্ট্রাক্টে বিভিন্ন ধরনের শর্ত থাকতে পারে। এর মধ্যে ধারা 12 বলে, যেটা বলা হচ্ছে যে দুই ধরনের শর্ত, একটা হচ্ছে মুখ্য শর্ত আর একটা গৌণ শর্ত। আমরা যদি কোনো মুখ্য শর্ত যেগুলো প্রতিপালন ছাড়া সেই চুক্তি একেবারে অর্থহীন হয়ে যায়, এরকম কোনো শর্তের ভঙ্গ দেখি, সেই ক্ষেত্রে আমরা প্রতিকার পেতে পারি দুই ধরনের। এক তো আমরা অবশ্যই কিছু ক্ষতিপূরণ পেতে পারবো, এবং একই সাথে আমি চাইলে সেই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, অপরদিকে এখানে যদি কোনো গৌণ শর্তের ভঙ্গ হয়, গৌণ শর্ত যদি টিকে না থাকে, সেক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত পক্ষ সে এক ধরনের প্রতিকার পাবে, সে শুধুমাত্র ক্ষতিপূরণ আদায় করতে পারবে, সে কোনোভাবেই কন্ট্রাক্ট থেকে বা চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না। এটা আমাদের অ্যাক্ট অনুযায়ী, আমাদের আইন অনুযায়ী
যেটা আমরা বলছি যে পণ্য বিক্রয় আইন 1930 সাল, এর সাথে সাথে একটা সাম্প্রতিক একটা ডেভেলপমেন্টও হয়ে গেছে, যেটা সম্পর্কে আমরা খুব একটা অবহিত না। সেটা ডেভেলপমেন্টটা হয়ে গেছে 1962 সালে। এখানে এই দুটো টার্মের সাথেও, এই দুটো শর্তের সাথেও, মুখ্য শর্ত এবং গৌণ শর্ত, এটার সাথে আরেকটা শর্তকে যোগ করা হয়েছে, মানে ওরাল রিটেন, এটার সাথে যোগ করা হয়েছে, যেটা ইনোনিমেট টার্ম বলা হয়। এটা বিখ্যাত জাজ লর্ড ডিপ্লক এটা সৃষ্টি করেছেন। উনি যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে কন্ট্রাক্টের মুখ্য শর্তের ভঙ্গ হয়েছে, মুখ্য শর্ত যেটা ছিল সেটা মানা হয়নি, অপরপক্ষ মানেনি, কিন্তু যে পক্ষ ক্ষতিগ্রস্ত সে সেরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, তার ক্ষতির পরিমাণ সেরকমটা না কন্ট্রাক্টের মূল্যের তুলনায়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত পক্ষ সে ইচ্ছা করলেই কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে পারবেন না। আচ্ছা, তাকে ধরে নেওয়া হবে যে কোনো একটা গৌণ শর্তের ভঙ্গ হয়েছে, রাইট, যেটা কি ওই সিরিয়াসনেসটার উপরে বোঝা যাবে যে এটা কি ওরাল হিসেবে বা রিটেন হিসেবে চুক্তির কোনো বিধানের ভঙ্গ হয়েছে সেটা দেখে বোঝা যাবে, রাইট। ওইটাকে আপনি বলছেন যে যেটা যোগ হয়েছে ইনোনিমেট টার্ম। ও নামীয় একটা টার্ম বলছি আমরা আর কি, এর কোনো নাম নেই, যেটা আমাদের সেলস অফ গুডস অ্যাক্ট কোনো নাম দেয়নি, রাইট রাইট। তো কোনো বিক্রেতা যদি তার প্রাপ্য বিক্রয় মূল্য না পেয়ে থাকে সেক্ষেত্রে তার প্রতিকারটা কি? কোনো বিক্রেতা যদি প্রাপ্য বা বিক্রয় মূল্য পেয়ে না থাকেন সেক্ষেত্রে আমাদের এই আইনের ভাষায় তাকে বলা হচ্ছে আনপেড সেলার। আচ্ছা, তার মানে ওনাকে যথাযথ মূল্য পরিশোধ করা হয়নি অথবা মূল্যের কোনো অংশে পরিশোধ করা হয়নি, এইরকম। উনি 3 ধরনের প্রতিকার এখানে পেতে পারেন। একটাকে আমরা বলি লিয়েন, রাইট টু লিয়েন। রাইট টু লিয়েন হচ্ছে যে ওনার কাছে যদি, ওনার জিম্মায় যদি তখন পর্যন্ত পণ্যটি থাকে, উনি পণ্য বিক্রি করে ফেলেছেন কিন্তু পণ্যটি ওনার কাছে এখনো রয়ে গেছে, সেই ক্ষেত্রে উনি রাইট টু লিয়েন ব্যবহার করতে পারেন। এবং এখানে বলা হচ্ছে যে উনি এই পণ্যটি তার জিম্মায় ততদিন পর্যন্ত রাখতে পারবেন যতদিন পর্যন্ত উনি ওনার মূল্য ফেরত না পাচ্ছেন। তবে এই অধিকারটি প্রয়োগ করার ক্ষেত্রে তাকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে যে পণ্যটি তার কাছে আছে, পণ্যটি বিক্রেতার কাছে চলে যায়নি, অথবা বিক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য অন্য কোনো তৃতীয় পক্ষের কাছে চলে যায়নি, এটা নজর রাখতে হবে। অপরদিকে দ্বিতীয় যে অধিকারটি তার আছে সেটা হচ্ছে রাইট টু ট্রানজিট ইন স্টপ, রাইট টু স্টপেজ ইন ট্রানজিট। পণ্য তার কাছে নাই, পণ্য তার কাছ থেকে চলে গেছে, বিক্রেতার কাছ থেকে চলে গেছে, কিন্তু ক্রেতার কাছে এখনো যায়নি, মাঝামাঝি অন্য কোনো পক্ষের কাছে আছে, তৃতীয় কোনো পক্ষের কাছে আছে। উনি তখন যেটা করতে পারেন, সে তৃতীয় পক্ষকে নোটিশ দিতে পারেন যে পণ্যটি এখনই তুমি বা আপনি ক্রেতার কাছে ডেলিভারি দেন না, ঠিক আছে? এটা উনি এক্সারসাইজ করতে পারেন এবং নিজের কাছে সেই পণ্যটি ফিরে আনতে পারেন। আচ্ছা, এটাকে আমরা বলি যে রাইট টু স্টপেজ ইন ট্রানজিট। আরেকটা অধিকার উনি প্রয়োগ করতে পারেন, সেটা সর্বশেষ অধিকার, যেটা ওনার কাছে পণ্য নাই, পণ্য চলে গেছে হয়তো তৃতীয় পক্ষের কাছে নয়তো বিক্রেতার কাছে। আগের যে অধিকার দুটোর কথা বলেছিলাম একটা উনি প্রয়োগ করতে পারছেন না। এখন উনি যেটা করতে পারেন, যে পক্ষ মূল্য পরিশোধ করেনি মানে ক্রেতা, তার বিরুদ্ধে মামলা করতে পারেন। আচ্ছা, সম্পত্তির যে মূল্য, তার পণ্যের যে মূল্য, সেই মূল্য ফিরে পাওয়ার জন্য, সাথে সাথে অবশ্যই উনি এটার জন্য যদি কোনো ইন্টারেস্ট থেকে থাকে সেটাও তিনি পেতে পারেন। আচ্ছা, কোন ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা ক্রেতা তার মাল রিসিভ করার পর দেখলো যে পণ্য অর্ডার সে করেছিল সে সঠিক পণ্য তাকে দেয়া হয়নি, সেক্ষেত্রে তার প্রতিকারটা কি? এটারও যথাযথ প্রতিকার আমাদের পণ্য বিক্রয় আইনেই বলা আছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এখন দেখতে হবে যে পণ্যটি সে পেয়েছে সে পণ্যটির মান, গুণ, যে পণ্যটি সে চেয়েছিল বা তাদের মধ্যে কন্ট্রাক্টে তাদের চুক্তিতে যে পণ্যের কথা বলা হয়েছিল সেটার চেয়ে অনেক খারাপ কিনা বা সেটা কাছাকাছি মানের কিনা। সেটা যদি কাছাকাছি মানের হয় তখন আমরা ধরে নিব যে এটা গৌণ শর্তের একটা ভায়োলেশন, মানে রিটেন টার্মের একটা ভায়োলেশন, রিটেন গৌণ শর্ত যেটাকে আমরা ইংরেজিতে ওয়ারেন্টি বলি, ওয়ারেন্টি ভায়োলেশন। তখন উনি যেটা চাইতে পারেন, তিনি কিছু ক্ষতিপূরণ চাইতে পারেন। অপরদিকে যদি দেখা যায় যে
এটা গুণগত মান সংক্রান্ত কোনো প্রশ্ন, এবং সেই প্রশ্নটি এরকম যেটা তাদের সমগ্র চুক্তিতে প্রভাব ফেলবে, তখন সে নিঃসন্দেহে এটাকে কন্ডিশনের ভায়োলেশন হিসেবে বা মুখ্য চুক্তির ভায়োলেশন হিসেবে দেখতে পারেন। এবং দুটো পথ ওনার জন্য আছেন, একটা হচ্ছে কন্ট্রাক্ট থেকে বেরিয়ে যেতে পারেন এবং কম্পেনসেশন চাইতে পারেন, আরেকটা হচ্ছে উনি কন্ট্রাক্টে থেকে যেতে পারেন, আচ্ছা, কিছু ক্ষতিপূরণ চাইতে পারেন। আচ্ছা, রাইট। তো আমাদের আসলে খুব ইন্টারেস্টিং, আমরা একটা ডিসকাশনের মধ্যে ছিলাম, আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এটিএন পরিবারের সবাইকে, এবং যারা শুভাকাঙ্ক্ষী, যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনারা কিছুটা হলেও জানতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবে আপনাদের সামনে। চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়, দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।